হ্যাঁ, মাসখানেক আগে অ্যারন সেরেস তার সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে ইতিবাচক উত্তর দিল। মাসখানেক আগে? তখনই না উইল অসেপ্টিনকে নিয়ে তুমি দুঃস্বপ্ন দেখছিলে? ক্লাইন মোরেত্তি বেশ অবাক হল, কিন্তু সে তার আবেগ প্রকাশ করল না। চোখের পলকে সে তার করা দুটি ডিভাইনেশনের কথা ভাবল। উইল অসেপ্টিন একটা অন্ধকার ঘরে ছিল, আর বাইরে পানির শব্দ শোনা যাচ্ছিল। ওটা কি অ্যামোনিওটিক ফ্লুইড নাকি রক্তের প্রতীক ছিল? ক্লাইন হঠাৎ করে কিছু একটা বুঝতে পারায় তার বুকটা শিউরে উঠল। সে যখন আবার ডাক্তার অ্যারনের দিকে তাকাল, তার চোখে একটা জটিল দৃষ্টি ছিল। তার সন্দেহ হল যে মিসেস অ্যারন তার গর্ভে উইল অসেপ্টিনকে ধারণ করছে, যে কিনা একটা স্নেক অফ মার্কারি। অতীন্দ্রিয়বাদের প্রতীকে স্নেক অফ ফেইটের মাথা আর লেজ একসাথে জোড়া লাগানো থাকে, যেখানে সে নিজের লেজ নিজেই গিলে খায়। এটা গোপনভাবে ভাগ্যের চক্রকে বোঝায়। নিজের শত্রুকে এড়াতে উইল অসেপ্টিন কি নিজে থেকেই আগেভাগে একটা নতুন চক্র শুরু করার উদ্যোগ নিল? ক্লাইন তার জানার ওপর ভিত্তি করে এই অনুমান করল। ডাক্তার অ্যারন ক্লাইনের এই লুকানো ভাবান্তর খেয়াল করল না। সে হাসিমুখে বলল, সে নিশ্চয়ই খুব মিষ্টি একটা ছেলে হবে। সে জন্মালে তার আগমন উদযাপন করতে আমি একটা পার্টির আয়োজন করব। শার্লক, সময় হলে কিন্তু আমার দাওয়াত ফিরিয়ে দিও না। হয়তো সে একটা মেয়েও হতে পারে, ক্লাইন হাসিমুখে উত্তর দিল। সত্যি বলতে, নতুন জন্মানো স্নেক অফ মার্কারি ঠিক কী অবস্থায় থাকে সেটা দেখার জন্য সে বেশ কৌতূহলী ছিল। তবে সে একটু ভয় আর চিন্তায়ও ছিল, কারণ স্নেক অফ মার্কারি হল মনস্টার পাথওয়ের সিকোয়েন্স 1, যা ভাগ্যের সাথে জড়িত, আর এর সাথে ঈশ্বরের আসনে বসার লড়াইও যুক্ত। ভবিষ্যৎটা যে মসৃণ আর শান্তিময় হবে, সে কথা কেউ নিশ্চিত করে বলতে পারত না। ডাক্তার অ্যারেনের জন্য এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, কে জানে। উইল অসেপ্টিন দয়ালু কিনা সেটা একটা ব্যাপার, কিন্তু অন্য স্নেক অফ মার্কারি তাকে খুঁজে পাবে কিনা সেটা আরেকটা চিন্তার বিষয়। আর উইল অসেপ্টিন তো এখনও পর্যন্ত কিছুই করেনি। এখন নাইট হকদের খবর দেওয়াটা একটু নিষ্ঠুর মনে হবে। আমি সবসময় বন্য বিয়ন্ডারদের অবস্থা বুঝেছি। সবচেয়ে ভালো হবে দূর থেকে চুপচাপ সব দেখা আর এতে না জড়ানো, অথবা এই পরিস্থিতির সুযোগ নেওয়াটাই হয়তো সেরা সিদ্ধান্ত। হয়তো আমি আমার ব্যাখ্যায় ভুল করেছি আর বেশি বেশি ভাবছি। হয়তো উইল অসেপ্টিন আদৌ কোনো স্নেক অফ মার্কারি নয়। হয়তো মিসেস অ্যারন যে বাচ্চাটা গর্ভে ধারণ করছেন, সে একদমই স্বাভাবিক একজন। ক্লাইনের মাথায় এমন অনেক চিন্তাই উঁকি দিল। মেয়ে? সেটা তো আরও ভালো কথা, অ্যারন আশার সুরে বলল। একটু ভেবে ক্লাইন আরেকটা প্রশ্ন করল, তুমি কি ইদানিং কোনো দুঃস্বপ্ন দেখেছ? মাঝে মধ্যে, তবে সেগুলো সবই সাধারণ দুঃস্বপ্ন ছিল। উইল অসেপ্টিনকে নিয়ে আর কোনো দুঃস্বপ্ন দেখি না। শার্লক, তোমার এই নির্দেশনার জন্য অনেক ধন্যবাদ, অ্যারন আন্তরিকভাবে বলল। না না না, এটাই তো অস্বাভাবিক। একজন কিবোর্ড ওয়ারিয়র হিসাবে মনোবিজ্ঞান সম্পর্কে আমার সামান্য জ্ঞান বলছে যে মাঝে মধ্যে উইল অসেপ্টিনকে নিয়ে স্বপ্ন দেখাটাই তো স্বাভাবিক। অতিরিক্ত উত্তেজনার এটা একটা সাধারণ প্রতিক্রিয়া। যেহেতু উইল তোমার এত ঝামেলা করেছে আর তোমার মনে এতটা গভীর ছাপ ফেলেছে, সেটা অবশ্যই তোমার স্বপ্নে ফিরে আসার কথা। তাই সঠিক বিষয়টা হতো মাঝে মধ্যে উইল অসেপ্টিনকে নিয়ে স্বপ্ন দেখা, তবে স্বপ্নটা খুব বেশি পরিষ্কার হতো না। শুধু এইটুকু মনে থাকত যে এমন কিছু একটা ঘটেছিল, কিন্তু বিস্তারিত কিছু মনে পড়ত না। ক্লাইন এই বিষয়ে বেশ নিশ্চিত ছিল। ঠিক সেই মুহূর্তে সে একটা শোঁ শব্দ শুনতে পেল। সে অবচেতনভাবেই হোলের বাইরে তাকাল আর দেখল দমকা হাওয়ায় বাতাসের অন্ধকার দূর হয়ে যাচ্ছে, আর হালকা হলুদ কুয়াশাও সরে যাচ্ছে। পাতাহীন ডালপালাগুলো এদিক ওদিক দুলছিল, আর প্রবল দমকা হাওয়া দক্ষিণ পূর্ব দিকে একটা পরিষ্কার পথ তৈরি করে দিয়ে গেল। কয়েক সেকেন্ড পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। শীতকালে ব্যাকল্যান্ডে এত জোরালো বাতাস দেখা যায় না। অন্তত আমার এর আগে এমন কিছুর কথা মনে পড়ছে না। জানালার বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অ্যারন বলল, এটা কোনো সাধারণ বাতাস নয়। কি ঘটল? ক্লাইন তার কৌতূহল চাপিয়ে বাথরুমে যাওয়ার বাহানা করে একটা সাধারণ ডিভাইনেশন করল, কিন্তু সে কোনো কার্যকর তথ্য বের করতে পারল না। সে সাময়িকভাবে এই বিষয়টা মাথা থেকে সরিয়ে রাখল আর তার শুটিং প্র্যাকটিস করার জন্য মাটির নিচের শুটিং রেঞ্জে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখন লাল ভেস্ট পরা পরিচারক উষ্ণ হোলের ভেতর দিয়ে এসে খুব সম্মানের সাথে বলল, মিস্টার মরিয়ার্টি, আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। মিস্টার ইকানসার বার্নার্ড, লাল ভেস্ট পরা পরিচারক উত্তর দিল। সেই ডিকন যাকে প্রায়ই তার চুল কার্ল করতে বাধ্য করা হয়। সে হঠাৎ আমাকে কেন খুঁজছে? নতুন কোনো কিছু আবিষ্কার হল নাকি? ক্লাইন সাথে সাথে ক্লাবের রিসেপশন হোলের দিকে হেঁটে গেল। তার কোঁকড়ানো চুলের কারণে উপরে উঠে থাকা টুপিটা চেপে ধরে ইকানসার কাছে এসে নিচু গলায় বলল, ম্যান্ডেটেড পানিশাররা প্যাট্রিক জেসন বেরিয়াকে খুঁজে পেয়েছে। তাকে কিভাবে খুঁজে পেল? ক্লাইন অর্ধেক অবাক আর অর্ধেক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। তার ডিভাইনেশন অনুযায়ী জেসন বেরিয়া সবসময় মানুষের চামড়া পরে থাকত। তার আসল চেহারা আর ওরা মোটেই তাদের ধারণার মতো ছিল না। তাকে এত সহজে খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব ছিল। ইকানসার চারপাশটা একবার দেখে নিয়ে বলল,
আমি নিশ্চিত নই। আমি মাত্র খবরটা পেলাম। সে দরজার বাইরের একটা গাছে বসে থাকা ছোট সাদা পাখির দিকে ইশারা করল। পাখিটা আরাম করে তার ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করছিল। ক্লাইন আরও কিছু জিজ্ঞেস করার আগেই ইকানসার কি ঘটেছিল তার একটা সাধারণ বর্ণনা দিল। ম্যান্ডেটেড পানিশাররা সূত্র খুঁজে পেয়ে জেসনের অবস্থান নিশ্চিত করেছিল। তবে সেই ডেভিল আগেভাগেই বিপদ টের পেয়ে যায় আর ম্যান্ডেটেড পানিশারদের দুজন সদস্যকে মেরে ফেলে। তারা কাছাকাছি পৌঁছানোর আগেই পালিয়ে যায়। এটা চার্চ অফ স্টর্মসের ওপরের দিকের কর্তাদের খেপিয়ে তোলে। এই কারণে স্পেলসিঙ্গার অফ গড স্নেক এখন নিজেই তাকে ধাওয়া করছে। তুমি হয়তো একটু আগেই একটা দমকা হাওয়া খেয়াল করেছ। ওটা তার কারণেই হয়েছিল। সে চার্চ অফ স্টর্মসের ব্যাকল্যান্ড ডায়োসিসের আর্চবিশপ, আর সে চার্চ অফ স্টর্মসের কার্ডিনালদের মধ্যেও একজন। শুনতে সাধারণ মনে হলেও বিষয়টা একটু অদ্ভুত লাগছে। মিস্টার আইসেনগার্ডের সাথে আমার থিওরি অনুযায়ী এটাকে ডিজায়ার অ্যাপোস্টল জেসনের হাই সিকোয়েন্স বিয়েন্ডারদের দূরে সরিয়ে দেওয়ার একটা কৌশল হিসেবেও ধরা যায়। একটু ভেবে ক্লাইন জিজ্ঞেস করল, তুমি কি নিশ্চিত যে ওই লোকটাই জেসন বেরিয়া? ইকানসারের মুখটা সাথে সাথে ভারী হয়ে গেল, আর সে একটু অদ্ভুত সুরে উত্তর দিল, আমি চেষ্টা করে দেখতে পারি। সে ইশারায় ক্লাইনকে তার সাথে বাইরে আসতে বলল, আর তারা রাস্তার পাশে দাঁড়ানো একটা বড় ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। ভেতরে মেশিনারি হাইভ মাইন্ডের আরও দুজন সদস্য বসেছিল। ইকানসার একটা লম্বা শ্বাস নিল আর তার পোশাকের একটা বিশেষ পকেট থেকে অদ্ভুত নকশার রূপালী আয়নাটা বের করল। প্রয়োজনীয় কাজগুলো শেষ করে সে বিষণ্ণ গলায় বলল, সম্মানিত অ্যারোডেস, আমার প্রশ্ন হল, প্যাট্রিক জেসন বেরিয়ার বর্তমান অবস্থান কোথায়? আশপাশের আলো হঠাৎ করেই বেঁকে গেল, ঠিক যেমন বৃষ্টির পরের আলোর মতো। রূপালী আয়নার ওপর খুব দ্রুত একটা দৃশ্য ভেসে উঠল। ওটা ছিল পালতোলা একটা নদীর নৌকা। জেসন বেরিয়া, যার গালের হাড় উঁচু, চোখে ধূসর আভা মাখানো নীল রং আর পরিপাটি করে আঁচড়ানো চুল, সে নিজের টুপিটা চেপে ধরল, কোটের কলারটা তুলে দিল আর তাড়াহুড়ো করে কেবিনের ভেতরে ঢুকে গেল। সে সত্যিই ব্যাকল্যান্ড থেকে পালানোর চেষ্টা করছে। মনে হচ্ছে স্পেলসিঙ্গার অফ গড ডক এলাকার দিকেই এগোচ্ছে। মেশিনারি হাইভ মাইন্ডের একজন নারী সদস্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, এত সহজে তার ধরা পড়ে যাওয়াটা কি একটু বেশি সন্দেহজনক নয়? ক্লাইনের মনে গভীর সন্দেহ দানা বাঁধল। ইকানসার অবশ্য এসব নিয়ে ভাবছিল না। তার পুরো মনোযোগ রূপালী আয়নার পৃষ্ঠের দিকে আটকে ছিল। এবার শুধু উত্তর দেওয়ার সুযোগ ছিল। ভুল উত্তর দিলে বা মিথ্যা বললে একটা ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে হবে। শীঘ্রই আয়নার ওপর রক্তলাল রঙের কিছু লেখা ভেসে উঠল। তুমি যে মানুষটাকে পছন্দ করো তার শরীরে যদি পিণ্ড গজিয়ে ওঠে, তার চামড়া খসে পড়ে আর শুধু রক্তমাংসে পরিণত হয়, অথবা সে যদি একটা দানবে পরিণত হয় কিন্তু তারপরও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়, তুমি কি তখনও তাকে পছন্দ করবে? কি লজ্জাজনক একটা প্রশ্ন। দাঁড়াও, একজন মানুষ, তাও আবার পুরুষ? ক্লাইন প্রায় ঘুরেই ইকানসারের দিকে তাকাচ্ছিল। ইকানসার ধীরে ধীরে শ্বাস ছাড়ল আর বলল, আমি করব, কিন্তু আমি নিজ হাতে তাকে মেরে ফেলব। খুবই সত্যি কথা। রূপালী আয়নার ওপর নতুন করে আবার কিছু লেখা ভেসে উঠল। এই প্রশ্ন আর উত্তরের খেলাটা তো রীতিমতো প্রকাশ্যে বিচার করার মতো। ক্লাইন লজ্জায় নিজের মুখটা ঢেকে ফেলতে চাইল। সে মেশিনারি হাইভ মাইন্ডের বাকি দুজন সদস্যের দিকে তাকাল, আর তাদের চেহারায় কোনো পরিবর্তন দেখতে পেল না, অথবা বলা যায় যে তারা কোনো কিছু বুঝতে না পারার ভান করছিল। সে ইতস্তত করে বলল, আমার বারবার মনে হচ্ছে যে এই পুরো ব্যাপারটা খুব বেশি সহজ হয়ে গেল। হয়তো ওটা আসল জেসন বেরিয়া নয়, কিন্তু জেসন বেরিয়ার দিকটাই তাকে নির্দেশ করছিল। ইকানসার রূপালী আয়নাটা সরিয়ে রাখার পরিকল্পনা করছিল। ক্লাইন কয়েক সেকেন্ড ভাবল আর নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, না, আমি আসলে যেটা বোঝাতে চাইছি সেটা হলো, আমাদের মনে গেঁথে থাকা ধারণাগুলো বাদ দিতে হবে। আমরা যাকে খুঁজছি সে হলো ওই ডিজায়ার অ্যাপোস্টল জেসন বেরিয়া নয়। এই দুজন যে একই ব্যক্তি হবে এমন কোনো কথা নেই। একজন গোয়েন্দা হিসেবে এই বিষয়টা আমাকে বলতেই হচ্ছে। কিংস অ্যাভিনিউতে একটা খুব দামি ঘোড়ার গাড়ি রাজ্যের সংসদ ভবন থেকে বেরিয়ে এলো। কার্পেট বিছানো ওই গাড়ির ভেতর একটা বিছানা, একটা সোফা, একটা টেবিল আর অন্যান্য আসবাবপত্র সাজানো ছিল, ঠিক যেন একটা চলন্ত ঘরের মতো। ডিউক প্যালাসনেগান গাঢ় নীল রঙের একটা অ্যাডমিরাল ইউনিফর্ম পরেছিল, আর সে একটা চকচকে স্ফটিকের গ্লাসে লাল রক্তরঙা ওয়াইন খাচ্ছিল। ওয়াইনের স্বাদ নিতে নিতে সে চিন্তিত গলায় বলল, আগামীকাল আর্ল হলকে আমার অতিথি হিসেবে দাওয়াত দাও। আমি তার সাথে কারখানার শ্রমিকদের বেতন বাড়ানো আর তাদের কাজের সময় উন্নত করার বিষয়ে কথা বলতে চাই, সেই সাথে পুওর ল সংশোধন করার ব্যাপারেও কথা বলবো। এগুলো এমন সব বিল যা সে ইদানিং খুব জোরালোভাবে সমর্থন করছে। তার তো এটাতে বেশ আগ্রহী হওয়ার কথা। হে, চার্চ অফ অ্যাভারনাইট হঠাৎ কেন এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে? দাওয়াত পাঠানোর সময় তুমি চাইলে আগেই আর্ল হলকে আমার আলোচনার বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিতে পারো। নির্বাচনের জন্য সম্পত্তির যে বাধ্যবাধকতা আছে সেটা থাকা জরুরি, আর এটাকে কোনোভাবেই কমানো যাবে না। তা না হলে যারা বিশাল সংখ্যক শ্রমিককে নিয়ন্ত্রণ করছে তারা আরও বেশি আসন দখল করে নেবে। আর
বাতিল ভোটিং ডিস্ট্রিক্টগুলোতে হওয়া সাম্প্রতিক আক্রমণটা চেপে যাও। পাশে থাকা ডিউক নিগানের সেক্রেটারি দ্রুত তার নির্দেশগুলো লিখে নিল। তার লেখা শেষ হলে ডিউক নিগান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যা করছি সেটা আসলে অভিজাতদের ভালোর জন্যই করছি। তবে আমাদের মধ্যে দিন দিন অপদার্থ লোকের সংখ্যা বেড়েই চলেছে, আর তাদের অনেকেই বড় বড় ব্যবসায়ীদের কাছে ঋণগ্রস্ত। ঠিক সেই সময় গাড়িটা এমপ্রেস বড়োর দিকে না ঘুরে সোজা সামনের দিকে এগিয়ে গেল। রাজার পর সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হিসেবে ডিউক নিগানের অনেক রক্ষিতা ছিল, কিন্তু তুলনামূলকভাবে রক্ষণশীল লোয়েন রাজত্বে এই বিষয়টা তাকে তার রাজনৈতিক শত্রুদের কাছে দুর্বল করে দিতে পারত। তাই একজন অভিজাত ডিউক হওয়ার পরও তাকে তার রক্ষিতার কাছে যাওয়ার সময় লুকিয়ে চুরিয়েই যেতে হতো, আর মনে হতো এটা তাকে আরও বেশি আনন্দ দিত। আজ সে তার গত ২-৩ বছরের সবচেয়ে প্রিয় রক্ষিতার কাছে যাওয়ার পরিকল্পনা করছিল, যে কিনা সবেমাত্র ২০ বছরে পা দেওয়া এক তরুণী। ডিউক নিগান মমি পাউডার দিয়ে তৈরি এক বোতল ওষুধ বের করে খেয়ে নিল। সে তার গলায় ঝুলে থাকা গয়নাটায় হাত না বুলিয়ে পারল না। ওটা ছিল গাঢ় নীল রঙের বুড়ো আঙুল সাইজের একটা শঙ্খ। চিলাঙ্গোস শেষবার তাকে হত্যার চেষ্টা করার পর চার্চ অফ স্টর্মস তাকে এই রহস্যময় জিনিসটা বিশেষ করে দিয়েছিল। যতক্ষণ ডিউক নিগান ওটাতে ফুঁ দেবে, হোলি উইন্ড ক্যাথেড্রালের স্পেলসিঙ্গার অফ গড অ্যাস স্নেক সেটা শুনতে পাবে আর তার অবস্থান বুঝে ফেলবে। নিজেকে বাঁচানোর জন্য ডিউক নিগান তার রক্ষিতাদের থাকার জায়গাও হোলি উইন্ড ক্যাথেড্রালের কাছাকাছি এলাকায় সরিয়ে এনেছিল। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে একটা খুবই বিলাসবহুল ভবনের সামনে এসে পৌঁছাল। এক নজর দেখেই বোঝা যাচ্ছিল সেখানে একটা কাঁচের গ্রিনহাউস আছে, যেটা গাঢ় লাল গোলাপে ভরা।